Good evening, friends. I have come. আমি এসে গেছি বন্ধুরা, ফ্রেন্ডস। Ana means a structure of the body. Tomi means cut. So body structure কেটে কেটে দেখানো হবে। বডির স্ট্রাকচার কেটে কেটে দেখানো হবে বা দেখব, তাকে বলবো আমরা অ্যানাটমি। So ana means structure and tomi means cut. বডি কাটো এবং দেখো। হ্যানিম্যান যেমন বলেছিলেন, আন্দাজে ওষুধ না, ওষুধ যদি মনে করো এর থেকে হতে পারে, সেটা মানুষকে খাওয়াও, ডায়েরি নিয়ে, নোট নিয়ে, কাগজ নিয়ে, কলম নিয়ে বসো, আর কি বললো সেটা রেকর্ড করো। ওই রকম যখন লোকে চেম্বারে এসে বলবে, তখন তুমি ওই ওষুধটা দেবে। তো অ্যানাটমি হলো ওইরকম বডিকে কাটো, ফাড়ো, চালা করো, আর ভিতরে কি কি আছে দেখো, তার নাম হলো অ্যানাটমি। অ্যানা মিন্স স্ট্রাকচার অ্যান্ড টমি মিন্স কাট। কি স্ট্রাকচার অ্যান্ড কাট? নর্মালি কি থাকে? সো নর্মাল স্ট্রাকচার ইজ অ্যানাটমি। সো অ্যানাটমি মিন্স normal structure of the body. স্ট্রাকচারগুলোর কাজ কি? সেই স্ট্রাকচারগুলোর কাজ কি, কোনটা কি কাজ করে তা তো জানি না, আমি শুধু দেখলাম। তাহলে ওর কাজ কি আছে? হ্যাঁ, আমি পেটটা কাটলাম, একটা বড় 3 কোণা একটা দেখলাম, একটা অর্গান, ওটার নাম লিভার। ভালো, কাটো, মাথা কাটো। হুজুর মাথা কেটেছে, কি পেলে? এইরকম গোল মতন একটা বড় কি জিনিস পেয়েছি, ওটার নাম ব্রেন। রাখো। বুকটা চালা করেছে। হুজুর কিরকম একটা বলের মতন পাম্পিং ব্যাপার পেয়েছি, ওর নাম হার্ট। ওর গা থেকে কি সব পাইপ বেরিয়ে গেছে, ওর নাম ব্লাড ভেসেলস। রেখে দাও। বলো হুজুর সবই তো কাটছি, দেখছি, আপনি রাখতে বলছেন, তা কোনটার কি কাজ সেটা জানতে গেলে তোমার অন্য বই পড়তে হবে। এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার অফ দ্য বডি, সেটা হচ্ছে নর্মাল ফাংশনস অফ দ্য বডি। সো নর্মাল ফাংশনস, ওটা হলো নর্মাল স্ট্রাকচার সমান সমান অ্যানাটমি, নর্মাল ফাংশনস সমান সমান ফিজিওলজি। বলে এইটা পড়লে তুমি এগুলো জানতে পারবে। তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে না যে স্যার গোল মতন কি একটা মাথার খুলির মধ্যে পেলাম, ওটার নাম ব্রেন বললেন, ওর কাজ কি? ওই কাজগুলো জানতে হবে অন্য বইয়ে। স্যার হার্ট যেটা বললেন, ওর কাজ কি? জানতে হবে অন্য বইয়ে। স্যার ওই লিভার নাকি বললেন, ওর কাজ কি? জানতে হবে অন্য বইয়ে। সেই বইটার নাম হলো ফিজিওলজি। Physiology, the word comes from the physic, body, and logy means subject. Logy means subject. লজি থেকে এসছে লজিক, সাবজেক্টের উপরে চিন্তা ভাবনা, দার্শনিক আলোচনা। সো নর্মাল ফাংশনস অফ দ্য বডি, ফিজিওলজি। প্রত্যেক ধর্মে বলে যে মানুষ পাপ করলে, খারাপ করলে তার রোগ দাও, তার ব্যাধি দাও, আবার তিনি ইচ্ছে করলে সারাবেন। ধার্মিক লোকেরা, ধর্মীয় লোকেরা যারা মানে উপরওয়ালাকে, তারা খুব বলে যে কারণেই হোক এই অর্গানগুলো খারাপ হয়ে যায়। হুজুর এই ব্রেনটা তো যেখানে আছে কেটে দেখলাম, আপনি বললেন এটা পার্টস অফ অ্যানাটমি। হার্ট পার্ট অফ অ্যানাটমি,
হার্টের কাজ কি? হ্যাঁ, অন্য একটা বই আমি দেখলাম, ফিজিওলজি বই, নর্মাল ফাংশনস অফ দ্য বডি। কিন্তু ওই লোকটা এসে বলছে যে আমার হার্টের কাজ ঠিক মতো হচ্ছে না, আমার ধড়াস ধড়াস করে জোরে জোরে শব্দ হচ্ছে। ওই লোকটার ব্রেন কি গন্ডগোল, চেন দিয়ে বেঁধে রেখেছে, ফেসবুকে ছবি দিচ্ছে, উল্টো পাল্টা বকছে, কোথায় প্রেম করেছিল, সে মেয়েটা ল্যাং মেরেছে, আর ল্যাংটি খেয়ে বলে এটা হচ্ছে নর্মাল ফাংশন হচ্ছে না, যে কোনো কারণে গন্ডগোল হয়ে গেছে। দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাবনর্মাল ফাংশনস অফ দ্য বডি। সো নর্মাল ফাংশন ফিজিওলজি, অ্যাবনর্মাল ফাংশন যা নর্মাল ফাংশন নয়, যা হওয়ার কথা ছিল তা হচ্ছে না, অ্যাবনর্মাল ফাংশনস, ফাংশন গন্ডগোল হয়ে গেছে, ডিভিয়েটেড ফাংশনস সমান সমান প্যাথোলজি, সমান সমান প্যাথোলজি। প্যাথো মিন্স সাফারিংস, কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা, অসুবিধা। সো প্যাথোলজি মিন্স সাবজেক্ট, লজি মিন্স গাইনোকোলজি, প্যাথোলজি, ফিজিওলজি, টার্মিনোলজি। So logy means subject. So normal structure of the body, anatomy, normal functions of the body, physiology, abnormal functions of the body, pathology. আমি আমার যে কোর্স করেছি তাতে অ্যালাইড সাবজেক্টস একটা রবিবারে আছে, সেখানে আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। স্টেপ বাই স্টেপ না গেলে সাধারণ ছেলে যারা বেশিরভাগ পড়াশোনা করছে আমি দেখছি বেশিরভাগ সাধারণ, প্রত্যেকটা অ্যালাইড সাবজেক্টের নলেজ কম। তাই আমি একটা সিস্টেমে চলছি যে অ্যানাটমি নর্মাল স্ট্রাকচার শেখাবো, তারপরে ফিজিওলজি নর্মাল ফাংশন শেখাবো, তারপর নর্মাল জানলে তবেই অ্যাবনর্মাল জানবে। বিয়ে করে আনলে বউ ভালো কি মন্দ আগে জানো, কদিন দেখো, তারপরে তুমি বলো খারাপ, অ্যাবনর্মাল পরে বলো। পরে তো পোস্টে প্রথম দিকে দিতে হবে, আমাদের বন্ধুরা যেমন দিচ্ছে, দারুণ দারুণ দারুণ। পরে অনেক সময় গন্ডগোল হয়, পাশের বাড়ির লোকে বলে ওই বাড়িতে সিঁড়ি ভাঙছে কেড়ে লাফিয়ে লাফিয়ে, অ্যাবনর্মাল হয়ে গেছে, প্যাথোলজি। এখন ফিজিওলজি, নতুন বিয়ে করলে সব ফিজিওলজি থাকে, তারপরে দেখা যায় প্যাথোলজি হয়ে যাচ্ছে। ডিরেইজম অফ দ্য ভাইটাল ফোর্স, অ্যাবনর্মালিটি অফ দ্য ভাইটাল ফোর্স। সো প্যাথোলজি, প্যাথো মিন্স সাফারিং। এই জন্য আমি সিস্টেমে অ্যানাটমি করছি এখন আমার এই গ্রুপে রবিবারে, তারপরে হবে ফিজিওলজি, তারপরে হবে প্যাথোলজি। কিন্তু আজকে হঠাৎ মনে হলো একটা প্যাথোলজি লেকচার নেই, সিস্টেমে না গেলে বুঝতে অসুবিধা হবে, তাই আমি করি। কিন্তু এই নিয়ম, এই লজিক, এই দর্শন সবাই জানে না। সবাই চট করে ফিজিওলজি চালু করে দিল, অ্যানাটমি হয়তো ছেলেরা জানলোই না। তো অ্যানাটমি না জানলে প্যাথোলজি বুঝবে কি করে? নর্মাল না জানলে অ্যাবনর্মাল বুঝবে কি করে? সো আমি এমনি সেজন্য করলাম যে অনেকে ছেলেদের সাইকোলজি না বুঝে হঠাৎ হঠাৎ প্যাথোলজি এখানে ওখানে গ্রুপে আলোচনা হয়, তা অনেকে ভাবতে পারে ডাক্তার রবীন বর্মন বোধহয় প্যাথোলজি জানেন না। কিন্তু রবীন বর্মন এক্সটেম্পো এনি সাবজেক্ট এনি টপিক বলার ক্ষমতা আছে এবং সে ক্ষমতা রাখে। তাই আমার মনে হলো যে আমার ফলোয়াররা যদি ভাবো যে আমি প্যাথোলজি ভালো বুঝি না, তাই আমি আরম্ভ করলাম ফেসবুকে একটা ওপেন লেকচার, একটা প্রাইমারি ডিসকাস। কিন্তু আমার গ্রুপে আমি অ্যানাটমি শেষ করে ফিজিওলজি পড়াবো, ফিজিওলজি শেষ করে প্যাথোলজি পড়াবো, আর প্যাথোলজির পরে প্র্যাকটিস অফ মেডিসিন পড়ানোর নিয়ম। কিন্তু তবু প্র্যাকটিস অফ মেডিসিন আমি আরম্ভ করে দিয়েছি অল্প বিস্তার। তাহলে নর্মাল স্ট্রাকচার অ্যানাটমি, তার নর্মাল ফাংশনস ফিজিওলজি, তার অ্যাবনর্মাল ফাংশনস প্যাথোলজি,
আর অ্যাবনর্মাল ফাংশনস মিনস ডিজিজ। আর ডিজিজ যে বই আছে তার নাম প্র্যাকটিস অফ মেডিসিন। আর ডিজিজ প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ দিয়ে যেখানে সারানো যাবে না, চাকু মারতে হবে, কাটতে হবে, ওষুধে হচ্ছে না, ওটা পচে গেছে, ওটা নষ্ট হয়ে গেছে, ওটা কেটে বাদ দিতে হবে, সার্জারি করতে হবে, দ্যাট ইজ সার্জারি। সো এভরি সাবজেক্ট ইজ কো-রিলেটেড টু ইচ আদার। প্রত্যেকটা প্রত্যেকের সাথে সম্পর্কিত। অ্যানাটমির পরে ফিজিওলজি, ফিজিওলজির পরে প্যাথোলজি, প্যাথোলজির পরে তার ট্রিটমেন্ট, প্র্যাকটিস অফ মেডিসিন, আর ওষুধে না সারলে সেটা সার্জারি। সো 5 সাবজেক্টস আর কো-রিলেটেড টু ইচ আদার। যাই হোক, আজকের প্যাথোলজি সম্বন্ধে আমরা একটু টেম্পোরারি আলোচনা করব। সো হোয়াট ইজ প্যাথোলজি আমরা জানলাম। The abnormal functions of the body is known as pathology. আমি যে কোচিং বা স্পেশাল ক্লাসগুলো চালু করেছি সেগুলো যারা করছে তারা অলরাউন্ডার পণ্ডিত হবে। কারণ আমি সিস্টেমে তাদের একদিন মেটেরিয়াল ক্লাসে মেটেরিয়াল পড়াচ্ছি, অ্যাপ্লাইড ম্যাথমেটিকা পড়াচ্ছি, প্র্যাকটিস অফ মেডিসিন পড়াচ্ছি, রেপার্টরি পড়াচ্ছি, আবার যেখানে অ্যালাইড সাবজেক্টস সেখানে অ্যালাইড সাবজেক্টের গ্রুপে পড়াচ্ছি। Now the pathology has divided into some parts. Pathology সাবজেক্টটাকে কিভাবে ভাগ করা হয়েছে? Pathology subject is divided by pathology. What are the branches of the pathology? So the branches of the pathology are pathology, general pathology, প্যাথোলজির অনেক ভাগ আছে, তাকে আমরা বলি জেনারেল প্যাথোলজি। ব্যাকটেরিওলজি, যেখানে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা হয়। জেনারেল, আমাদের হোমিওপ্যাথিতে আমরা জেনেছি জেনারেলিটিস মানে ইন জেনারেল। তাহলে ইন জেনারেল যে সমস্ত বডির শরীর খারাপ হয়, যে কন্ডিশনগুলো, তাকে বলা হয় জেনারেল প্যাথোলজি। জেনারেল প্যাথোলজিতে কি থাকে? তাহলে জেনারেলটা আগে বলে নিই একটু। সো জেনারেল প্যাথোলজি, এই জেনারেল প্যাথোলজি আমরা আমার গ্রুপে তো আমি পড়াবো, ফেসবুকে তো আমি মাঝে মধ্যে ক্লাস নেবো। তাহলে জেনারেল প্যাথোলজি বলতে আমরা কি বুঝি? জেনারেল প্যাথোলজি বুঝি ইন জেনারেল শরীরের যে কোনো জায়গায় যেসব গন্ডগোল হতে পারে, পার্টিকুলার জায়গা ধরে না। যেমন আমরা আমাদের হোমিওপ্যাথির জেনারেল শব্দ বুঝতে সুবিধা,
কারণ আমরা জেনারেলিটিস চ্যাপ্টার পড়ি, ইন জেনারেল। সো অ্যাবসেস, শরীরে কোথায় অ্যাবসেস হচ্ছে, জেনারেল প্যাথোলজি, অ্যাবসেস। তো এগুলো লিখে রাখতে পারো, আমি তাহলে একটা একটা করে টপিক মাঝে মাঝে আলোচনা করব। অ্যাবসেস, হোয়াট ইজ অ্যাবসেস, এগুলো আজকের আর আমি কোনো আলোচনা করব না, ইন ডিটেলস পরে আলোচনা করব। অ্যাবসেস জেনারেল পাতে আমি অ্যালফাবেটিক্যালি করছি। Abscess means a pocket of pus that collects in the tissues of the body. শরীরের টিস্যুর মধ্যে যখন একটা পকেট মতন বা একটা গর্ত মতন হচ্ছে এবং তার ভিতরে পুঁজ উৎপন্ন হচ্ছে, তখন তাকে আমরা বলবো অ্যাবসেস। সংক্ষেপে আমি বলে যাচ্ছি। নেক্সট ইজ আওয়ার অ্যাট্রোফি। অ্যাট্রোফি এইগুলো জেনারেল প্যাথোলজিতে পড়ানো হয়, এগুলো আমি ডিটেলস পড়াবো। তাহলে অ্যাবসেস কি বললাম? এ ক্যাভিটি হুইচ কন্টেন্স পাস, একে বলা হয় অ্যাবসেস। সেকেন্ড পয়েন্ট কি বললাম লেখো? অ্যাট্রোফি। অ্যাট্রোফি অ্যাট্রোফি কাকে বলে? এগুলো যখন পড়াবো আমি ডিটেলস বলবো, আজকে শুধু একটা করে লাইন বলে যাচ্ছি, একটা করে লাইন। অ্যাট্রোফি, অ্যাট্রোফি মিন্স অ্যাট্রোফি, প্লাম্বারমেট, এসব পড়া হয়েছে। তো অ্যাট্রোফি মিন্স শুকিয়ে যাওয়া, সোজা বাংলায় শুকিয়ে যাওয়া। Atrophy means decreases of the size of a part. যে কোনো একটা পার্ট শুকিয়ে যায় বা ডিক্রিজ হয়ে যায়। ইট মে বি পার্টিকুলার সেল, ইট মে বি পার্টিকুলার অর্গান। সো যে জায়গাটা শুকিয়ে যায় তাকে বলা হয় অ্যাট্রোফিড পার্ট। সো অ্যাট্রোফি আমরা পড়ব। নেক্সট ইজ আওয়ার ক্লটিং। ক্লটিং আমি বলেছি আজকে শুধু জেনারেল, ইন জেনারেল আলোচনা করব। ক্লটিং মিন্স ব্লাড ক্লট হয়ে যাওয়া। ব্লাড ক্লটের ব্যাপারটা যখন আমরা পড়ব তাকে বলবো আমরা ক্লট। পয়েন্টগুলো লিখে রাখো সবাই, এগুলো আমি একটা একটা করে সুযোগ মতন আলোচনা করব। So clotting means coagulation of the blood. এর একটা নির্দিষ্ট টাইম থাকে, তাই অপারেশন করার আগে ক্লটিং টাইম দেখে নেওয়া হয়। ক্লটিং টাইম ইজ এ টাইম which is required for a sample of blood to coagulate. How much time it takes for coagulation? কতক্ষণ লাগে জমাট বাঁধতে? এর অনেক রকম মেথড আছে। There are various methods for determining the clotting time. The commonest method is capillary tube method. যখন পড়াবো তখন ডিটেলস বলবো। নেক্সট পয়েন্ট ইজ ডিজেনারেশন। ডিজেনারেশন জেনারেল প্যাথোলজিতে এইগুলো আলোচনা হবে। ডিজেনারেশন, degeneration. What is degeneration? It is the opposite word of regeneration. অ্যাকচুয়ালি ইনফ্লামেশনটা আগে বললে এটা বুঝতে সুবিধা হতো, কিন্তু আমি অ্যালফাবেটিক্যালি করেছি বলে একটু অসুবিধা হচ্ছে।
ইনফ্লামেশনটা আগে করলে আমাদের সুবিধা হতো। তাহলে আমরা বলতাম যে ইনফ্লামেশন যে একটা প্রসেস, ইনফ্লামেশন যে একটা প্রসেস, inflammation is the process when the cells of tissues of the body is injured, যখন কোনো সেল বা টিস্যু আঘাতপ্রাপ্ত হলো, provided the injury is not sufficient to complete death of the tissue. There is chance of regeneration or chance of degeneration. তাহলে ইনফ্লামেশন যেখানে রিজেনারেশন হচ্ছে না, দ্যাট ইজ ডিজেনারেশন, খারাপ হয়ে যাচ্ছে জায়গাটা, দ্যাট ইজ কল্ড ডিজেনারেশন। দি স্টেট অফ প্রসেস অফ বিং ডিজেনারেশন। নেক্সট ইজ আওয়ার এম্বোলিজম। এইগুলো আমরা পড়তে জেনারেল প্যাথোলজি এইগুলোই থাকে। এম্বোলিজম, এম্বোলিজম কে বলতে পারে? এম্বোলিজম বলো দেখি। What is embolism? Obstruction of an artery by clot of blood or by air bubble causes embolism. একটা আর্টারির মধ্যে যখন ব্লাড আস্তে আস্তে কোলেস্ট্রল এটা ওটা জমে ক্লট বাঁধে, যাকে বলা এম্বোলাস। সো এম্বোলিজম আর এম্বোলাসের মধ্যে ডিফারেন্স কি? এম্বোলাস, এম্বোলাস মিন্স ক্লট, এটা গোল বল, একে বলা এম্বোলাস। So a embolus, an embolus when occluded the artery, artery বন্ধ করে দেয়, দিলে সার্কুলেশন বন্ধ হয়ে যাচ্ছে ব্লাড, the condition is known as embolism. The condition is known as embolism. So these are the conditions of the general pathology: abscess, atrophy, clotting, degeneration, embolism, gangrene. Gangrene. So there is another term, gangrene. What is gangrene? কে বলতে পারে? মনে করো Sickle or gangrene. Arsenic alba is a great medicine for gangrene. তাহলে তোমাকে এসব জানতে হবে। অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি জানো না, তাহলে সিকেলি করে লেখা আছে গুড মেডিসিন ফর গ্যাংগ্রিন, রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশন। আর্সেনিক অ্যালবা, গ্যাংগ্রিন, রিলিভ বাই হট অ্যাপ্লিকেশন। গ্যাংগ্রিন মিন্স ডেথ অফ দ্য টিস্যু, লোকালাইজ ডেথ অফ দ্য টিস্যু, টোটাল ডেথ না, ডিকম্পোজিশন অফ দ্য টিস্যু। কেন? রিজাল্টিং ফ্রম অবস্ট্রাক্টেড সার্কুলেশন or by bacteria, ব্যাকটেরিয়া থেকে হতে পারে, বাই ব্যাকটেরিয়াল ইনফেকশন। সো আমাদের সেই ইনফ্লামেশনে যদি আমরা আসি, ইনফ্লামেশন মানে শরীরে কোথাও ফুলে যাওয়া। ইনফ্লামেশন মিনস দি ফিজিকো-কেমিক্যাল প্রসেস when the cells of the body is injured, আঘাতপ্রাপ্ত হয়েছে, সেখান থেকে যদি ফিরে আসে তার নাম রিজেনারেশন। যদি ফিরে না আসে, খারাপ হয়, তাহলে তার নাম ডিজেনারেশন। আর ডিজেনারেশন হতে হতে যখন টোটালি ডেড হয়ে যাচ্ছে, টোটাল ডেথ অফ দ্য টিস্যু, দ্যাট ইজ নোন অ্যাজ গ্যাংগ্রিন। ওই জায়গা খারাপ হয়ে গেছে, পচে গেছে, নষ্ট হয়ে গেছে, আর ঠিক করা যাবে না, দ্যাট ইজ কল্ড গ্যাংগ্রিন। গ্যাংগ্রিন যেমন আমি ফেসবুকে ইনফ্লামেশন হয়, কারোর সাথে আমি মনে করছি ইনফ্লামেশন হয়েছে, ও খারাপ ব্যবহার করছে, কিছু গন্ডগোল পাকাচ্ছে,
কিছু উল্টো পাল্টা লিখছে, দের ইজ এ ফিজিকো কেমিক্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে লোকটার মধ্যে, ইনফ্লামেশন। তো ইনফ্লামেশন হলে রিজেনারেশন হতে পারে, ডিজেনারেশন হতে পারে। প্রথমে একটু ডিজেনারেশন করে দিই, তুমি পাকামো করছো, তোমাকে একটু ডিজেনারেশন করে দিলাম, কদিন ধরে একটু আনফ্রেন্ড করে দিলাম, কিন্তু দেখা গেল পরিবর্তন হলো না। সমালোচনা করছে আর আলাপ ডালে, নানান নাটক করছে, তখন কি করি, তাকে ডিজেনারেশন করে দিই, বাতিল, ব্লক করে দিলাম। আবার যখন রিকোয়েস্ট করলো, আর দেখছি অনেকদিন হয়ে গেল, আবার এখানে ওখানে আড়ালে আবডালে তাল মারছে, একটু ওখানে একটু লাইক দিচ্ছে, ওখানে একটু গোপনে গোপনে ইসে লিখছে মেসেঞ্জারে, তখন আবার তাকে সুযোগ দিই রিজেনারেশন। কিন্তু তারপরে যখন চেঞ্জ আর হয় না, পচন ধরে যায়, দ্যাট ইজ গ্যাংগ্রিন। মানে ক্লাসিক্যাল হোমিওপ্যাথের নামে যারা আছে, অনেকবার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু তারা অনেক বড় হতে চায়, রবীন বর্মনকে টপকে যেতে চায়, আরও অনেককে টপকাতে চায়, সেটা ভালো, কিন্তু তাই বলে মিথ্যা মিথ্যা কথা লিখে, যেমন আমার 20 জন নাকি ছাত্র, তার ভিতরে 19 জন চলে গেছে, তে গ্যাংগ্রিন হয়ে গেছে, টোটালি ব্লক, আর রাস্তা থাকে না। গ্যাংগ্রিনকে রাখা যায় না, গ্যাংগ্রিন রাখলে অন্য আম সব খারাপ হয়ে যায়, দ্যাট ইজ কল্ড গ্যাংগ্রিন। তো এবারে ক্লাসিক্যালকে গ্যাংগ্রিন করে দিয়েছি, গ্যাংগ্রিন না করে, এবার গ্যাংগ্রিন করার জন্য কি হয়, ওই জায়গাটার অ্যাম্পুট করতে হয়, প্রসেস লাগে, খাটতে হয়, অপারেশন, সার্জারি, তো ওইরকম এতগুলো ঝামেলা হয়। তা আবার ঝামেলা তৈরি করবে, গ্যাংগ্রিন হয়ে গেলে দেখবে আরও নানান রকম কথা লিখবে, আরও নানান রকম কাণ্ড লিখবে। এবার 20 জন গেছিল, এবার বলবে 40 জন আমার কাছে পড়ছে, হাম কিছু সে কম কি, গ্যাংগ্রিন। তো গ্যাংগ্রিন হয়ে গেছে, ক্লাসিক্যালকে আমি ব্লক করে দিয়েছি, সবাইকে জানিয়ে দিলাম, কারণ গ্যাংগ্রিন হয়ে গেছে। দেয়ার ইজ নো চান্স অফ রিজেনারেশন। ডিজেনারেশন ছিল, ওয়েট করছিলাম, কিন্তু এখন গ্যাংগ্রিন হয়ে গেছে। সো ক্লাসিক্যাল হোমিওপ্যাথ এখন টোটালি গ্যাংগ্রিনের জন্য ব্লক করে দিয়েছে। তাই অনেক রকম নানান রকম লেখা দেখবে, ডোন্ট কেয়ার, প্লিজ অ্যাভয়েড। আমি আর অনেকেই আমাকে বারণ করেছে যে আপনি সব নোংরার মধ্যে যাবেন না, আমি চাচ্ছি না। আমি সোজা কি করছি, আমি কনসিডার করছি গ্যাংগ্রিন, কাট আপ, অ্যাম্পুট করে দাও। সো দ্য নেক্সট পয়েন্ট ইজ hypertrophy. Hypertrophy. So what is hypertrophy? কে বলতে পারে? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, তারপরে আমি বলবো। আমি তো সুযোগ দিচ্ছি একজন দুজনকে বলার জন্য। হাইপার মিন্স বেশি, বড়। ট্রফি, hypertrophy means increased in the size of the cells or tissues of the body. মাস্কুলার হাইপারট্রফি হতে পারে, গ্ল্যান্ডুলার হাইপারট্রফি হতে পারে, গ্ল্যান্ড বড় হয়ে গেছে। সো দ্যাট ইজ কল্ড হাইপারট্রফি। সো আমরা জেনারেল প্যাথোলজিতে কি পড়বো? অ্যাবসেস, অ্যাট্রফি। এই জেনারেল বলছি কেন? অ্যাবসেস যে কোনো জায়গায় হতে পারে, ইন জেনারেল। অ্যাট্রফি যে কোনো জায়গায় হতে পারে, ইন জেনারেল। ক্লটিং যে কোনো জায়গায় হতে পারে, হাতে পায়ে। ডিজেনারেশন যে কোনো জায়গায় হতে পারে, এম্বোলিজম যে কোনো জায়গায় হতে পারে, গ্যাংগ্রিন পায়ের আঙুলে হতে পারে, হাতের আঙুলে হতে পারে। হাইপারট্রফি যে কোনো জায়গায় হতে পারে, এখানে হতে পারে, ওখানে হতে পারে। সো হাইপারট্রফি। ইমিউনিটি, এগুলো মুছে দিচ্ছি নিচের থেকে, লেখা হয়ে গেছে তো, পয়েন্টগুলো লিখে রাখো, এগুলো আমি আলোচনা করবো, কারণ আমার সবসময় মনে নাও থাকতে পারে। যেগুলো মনে আসছে আমি বলছি। নেক্সট পয়েন্ট ইজ ইমিউনিটি। নেক্সট পয়েন্ট এবিসিডি করে আমি যাচ্ছি। ইমিউনিটি। হোয়াট ইজ ইমিউনিটি? কে বলতে পারো বলো? হোয়াট ইজ ইমিউনিটি?
হোমিওপ্যাথি ডাক্তারদের সবার তো ইমিউনিটি জানার দরকার। Immunity means the resistance power, the susceptibility of a patient, the ability of an organism to resist against infection. এই যে করোনার জন্য ইমিউনিটি শব্দ এখন প্রচুর চলছে। বাইরের থেকে যে কোনো বডি ইনফেকশন হলে বা টক্সিন যদি শরীরে প্রবেশ করে তাহলে ইমিউনিটি তৈরি হয়, তার মানে অ্যান্টিবডি ফর্মেশন। Immunity means the antibody formation. Immunity development means antibody formation. তার মানে আমাকে কেউ মারতে আসছে হাত দিয়ে এরকম করে, আমি সঙ্গে সঙ্গে আমার হাতটা দিয়ে আবার ঠেকিয়ে দিচ্ছি। That is my immunity of the body. So immunity means resistance power of the body. Immunity means fighting power of the body against bacteria, against virus, against infection. So this is called immunity. Next point is infarction. Infarction. নেক্সট পয়েন্ট ইজ ইনফাকশন। কে বলতে পারে ইনফাকশন? বলো একবার করে, 2 মিনিট করে সময় দেবো। ইনফাকশন, হোয়াট ইজ ইনফাকশন? ইনফাকশন মিন্স হোয়াট ইজ ইনফাকশন? ওই যে আমরা যে আঠারি যে এম্বোলিজম পড়েছিলাম, সেই এম্বোলিজমের মতোই ইনফেকশন মিন্স obstruction of the blood supply, obstruction of the blood supply to an organ or to a particular part or to a particular region or tissue by thrombus or by embolus. যে কোনোভাবে যদি অবস্ট্রাকশন হয় তাহলে প্রথমে হয় ইনফেকশন। আমি বলেছিলাম অ্যালফাবেটিক্যালি করছি বলে একটু গন্ডগোল হয়েছে। আগে ইনফেকশন দিতে হতো, তারপরে গ্যাংগ্রিন। ইনফেকশনের পর থ্রম্বাস, থ্রম্বাসের পর গ্যাংগ্রিন। তা অ্যালফাবেটিক্যাল করার জন্যে একটু গন্ডগোল হয়েছে। সো দিস ইজ কল্ড ইনফেকশন। So infection means by the formation of thrombus, there is thrombosis, embolism. An embolism causes degeneration, and the final degeneration, total degeneration. There is no chance at all, no chance for regeneration. That is necrosis, gangrene. Next point is inflammation. আমাদের ইনফ্লামেশনটা আগে করলে আমাদের বুঝতে সুবিধা হতো, কেন আমি অ্যালফাবেটিক্যালের জন্য গন্ডগোল হচ্ছে। ইনফ্লামেশন, inflammation. So what is inflammation? Inflammation is the physico-chemical process Inflammation is the physico-chemical process by which the cells of the body is injured. Body cells বা টিস্যু ইনজিওর্ড হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, provided the injury is not sufficient to complete death of the tissue. টিস্যুকে মেরে ফেলবে না, টিস্যুকে একেবারে শেষ করুন। The injury may be various types. blow কিল, চর, ঘুষি ইনজুরি হতে পারে, বাই কেমিক্যাল অ্যাসিড পরে হতে পারে, বাই প্যারাসাইটস পেটের ইনটেস্টিনের মধ্যে অ্যানকাইলোস্টোমা ডিওডেনারি হুকগুলো কামড়ে 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 ইনফ্লামেশন করছে। সো ইট মিন বাই অ্যাসিড, বাই ট্রমাটিক, বাই অ্যালকালিক,
বাই কেমিক্যাল। চুন খেয়েছে, পানের সাথে চুন বেশি পড়ে গেছে, মুখের ভিতরে পড়ে যাচ্ছে, দ্যাট ইজ এ কাইন্ড অফ ইনফ্লামেশন। আগুনে পড়ে ফসকা হয়ে গেছে, ইনফ্লামেশন, দ্যাট ইজ ভেসিকুলার ইনফ্লামেশন। দ্যাট আর কাইন্ডস অফ ইনফ্লামেশন। তো ইনফ্লামেশনটা যদি আমরা আগে পড়তাম তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। ইনফ্লামেশন, দ্যার ইজ চান্স অফ রিভার্সিবিলিটি অ্যান্ড দ্যার ইজ নো চান্স অফ রিভার্সিবিলিটি। সো ইনফ্লামেশন মানে সবসময় রিজেনারেশন হবে, সুস্থ। ওই শরীরে হাতের আঙুল, বডি যেখানে মেরেছে ঠিক হয়ে গেল। যখন ঠিক হচ্ছে না, দ্যাট ইজ ডিজেনারেশন, খারাপের দিকে গেল। ডিজেনারেশনও চান্স থাকে, ট্রিটমেন্ট থাকে, স্কোপ থাকে, লিমিটেশন থাকে। তাতেও যদি না হলো তাহলে গ্যাংগ্রিন, ডেথ অফ দ্য টিস্যু। So inflammation is the physico-chemical process by which the cells or tissues of the body is being injured, provided the injury is not sufficient to complete death of the tissue. If death of the tissue, that is gangrene, necrosis. এই ইনফ্লামেশন, এইসব চ্যাপ্টারগুলো, এগুলো বড় বড় চ্যাপ্টার। আমি পরে ফুল না পড়ালেও মোটামুটি কিছুটা বলবো। যখন ইনফ্লামেশন পড়াবো তখন বলবো দেয়ার আর 5 কার্ডিনাল সিমটমস অফ ইনফ্লামেশন। এর মেন 5টা সিমটম আছে: রুবার, ডলার, ক্যালার, প্যালার, ফাংশনলেস। রুবার মানে লাল হবে জায়গাটা, ক্যালার মানে ক্যালোরিক, হিট হবে জায়গাটা, ডলার মানে ব্যথা হবে, ফাংশনলেস মানে কাজ কমে যাবে। কারণ ওর ভিতরে যে পুজ হচ্ছে, যে সাপুরেশন হচ্ছে, তার নার্ভে চাপ দিচ্ছে, নার্ভ কাজ করতে পারছে না। সো দিস ইজ অ্যাবাউট ইন শর্ট ইনফ্লামেশন। এগুলো পরে আমি ডিটেলস পড়াবো। নেক্সট ইজ আওয়ার জন্ডিস। নেক্সট ইজ আওয়ার ডিসকালারেশন অফ দি স্কিন, দ্যাট ইজ জন্ডিস। জন্ডিস, জন্ডিস সবার জানা। জন্ডিস জানা না এমন তো কেউ নেই। ইট ইজ দ্য ডিসকালারেশন অফ দি স্কিন, the bilirubin level of the blood is increased. কি করে হয়, কি করে বিলিরুবিন কোত্থেকে আসে, সেগুলো ডিটেলস পরে আমি পড়াবো। তাহলে জন্ডিস কেন জেনারেল? আমাদের হোমিওপ্যাথিতে জেনারেলিসের মধ্যে দেওয়া আছে জন্ডিস, প্যাথোলজি তো জেনারেল সিমটম, জেনারেল প্যাথোলজিতে আমরা বলছি। কারণ জন্ডিস তো পার্টিকুলার এক জায়গার ব্যাপার না। ব্লাডের ভিতরে যে পরিবর্তন হচ্ছে, ইয়েলোইং অফ দি স্কিন হচ্ছে, সেটা সব জায়গায় সমানভাবে হচ্ছে। সো জন্ডিস মিন দ্য মেডিকেল কন্ডিশন উইথ ইয়েলোইং অফ দি স্কিন, লোয়ার লিড, ইনসাইড অফ দ্য লোয়ার লিড অফ আই, এসব জায়গায় আমরা দেখি। অ্যারাইজিং ফ্রম, কেন হয়? ফ্রম দি এক্সেস অফ পিগমেন্ট বিলিরুবিন, or due to obstruction of the bile duct. Bile ducter obstruction জন্য হতে পারে। হোমিওপ্যাথিতে যারা অ্যানাটমি পড়ে না, ফিজিওলজি পড়ে না, প্যাথোলজি জানে না, সব ঠিক করে দেবো। আমাদের এখানে ব্যানার্জি হোমিওপ্যাথি আছে, পি ব্যানার্জি অ্যান্ড কোম্পানি, ব্যানার্জি প্রোটোকল, আরও অনেকে। ফেসবুকে প্রচুর দেখছি আমি, পিত্ত পাথরে ঠিক করে দিচ্ছি, আমি ওই সব ঠিক করে দিচ্ছি। শুধু কেতাবি কথা বলে যাচ্ছে যে অ্যানাটমির নলেজ নেই, প্যাথোলজির নলেজ নেই। তাই সব অনেক কেতাবি কথা আজকাল ফেসবুক কোম্পানি অ্যাকসেপ্ট করছে না, তাদের ব্লক করে দিচ্ছে, অসাংবিধানিক কথাবার্তা। কোন পিত্ত পাথরে? আমার এই ঘরের ডায়ামিটার, দরজার ডায়ামিটার আছে 3 ফুট, 6 ফুটের হাতি কি এখান দিয়ে বের করা যাবে? গলব্লাডারের পাথর তৈরি হলো, ওর ভিতরে ছোট ছোট সোডিয়াম টরকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, এসব করতে হবে, অনেক পড়ার ব্যাপার। সেগুলো জমে জমে যখন একটা 18 মিলিমিটারের পাথর হলো, সেই পাথর যখন গলব্লাডার থেকে পাইপ নামছে, তার নাম সিস্টিক ডাক্ট। সেই সিস্টিক ডাক্ট যখন লিভার থেকে একটা ডাক্ট আসছে, তার নাম হেপাটিক ডাক্ট। সেই সিস্টিক ডাক্ট আর হেপাটিক ডাক্ট যেমন দুটো নদী মিলে একটা অন্য বড় নদী তৈরি করে, তেমনি তার নাম হচ্ছে কমন বাইল ডাক্ট বা সিবিডি, যার ডায়ামিটার হলো 4 মিলিমিটার। তাহলে 18 মিলিমিটারের পাইপ পাথর ওখান দিয়ে কী করে পাস করবে? যদি ভেঙে ডাস্ট হয়, যদি ভেঙে গুঁড়ো হয়, তাহলে দিতে পারে। কিন্তু কজন গুঁড়ো করতে পেরেছি, কটা ওষুধে গুঁড়ো হয়েছে, ইজ দ্যার এনি স্ট্যাটিস্টিক্স? আমরা কি দেখেছি?
দু একটা কেস, আমি এই একটা লোকের 3 বার 3টে পাথর হয়েছিল, বলেছিলাম ওষুধে হবে না, অপারেশন করো। বলে না, আপনি দেখুন মরি বাঁচি আপনার হাতে বা। তারপরের বারে ছবি তুললাম, নো স্টোন। এক্সেপশনাল কেস, হয়তো কোনো কারণে ডাস্ট হয়েছে, কিন্তু মেজরিটি অফ কেসেস ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কিওর বিকজ লিভার থেকে যে লিভারে ছোট 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 ক্ষেত রস তৈরি করে, ফোটা 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 হলুদ রঙের রস তৈরি হয় বাইল, সেইগুলো ছোট ছোট পাইপ দিয়ে আসে, এর নাম বাইল ক্যানালেকুরি। এই বাইল ক্যানালেকুরি যোগ হয়, নাম হয় হেপাটিক ডাক। এই হেপাটিক ডাক দিয়ে এসে বাইল গলব্লাডারের মধ্যে জমে 1 to 10 টাইমস কনসেন্ট্রেশন। এখানে 10 মিলিগ্রাম হলে এটা ওই 1 মিলিগ্রাম, ঠিক খেজুরের গুড় আর খেজুরের পাটালির বা টাইট গুড় হওয়ার মতন অবস্থা। এইখান থেকে পাইপ বেরোচ্ছে, এর নাম সিস্টিক ডাক। এই সিস্টিক ডাক আর এই হেপাটিক ডাক দুটো জুড়ে হয়ে গেল কমন বাইল ডাক। দিস ইজ কল্ড কমন বাইল ডাক। এই কমন বাইল ডাক কি হচ্ছে? এইটা হলো ইসোফেগাস, এইটা হলো স্টোমাক, এটা হলো ডিওডিনাম। এই ডিওডিনামের সেকেন্ড পার্ট এম্পল অফ ভাটারে এসে এই কমন বাইল ডাক জুড়ে যাচ্ছে। এইখানে ছিল প্যাঙ্ক্রিয়াস, এই প্যাঙ্ক্রিয়াসের মাঝখান থেকে আসছে প্যাঙ্ক্রিয়াটিক ডাক। এই প্যাঙ্ক্রিয়াটিক ডাক এসে এই কমন বাইল ডাক দুজনে মিলে জুড়ে যাচ্ছে, জুড়ে এখানে ইন হচ্ছে। এর ডায়ামিটার 4 মিলিমিটার, আর এর ভিতরে যে পাথর বসেছিল 18 মিলিমিটার। হাউ দি 18 millimeter stone can pass through this 4 millimeters common bile duct? Can you imagine? অ্যানাটমি নলেজ না থাকলে যা হয়, ফোড়া নাপিতকে ফোড়া কাটতে দিলে যা হয় তাই হয়, সেই রকমই বলছে সবাই মূর্খের দল। এটা বলতে পারে যে আমার চেষ্টা করে ভাঙবে কিনা, চেষ্টা করে দিতে পারে। ছোট পাথর হলে, 3 মিলিমিটার পাথর হলে যে না, আমার ছোট পাথর রয়েছে, আমার ভিতরে এর ভিতরে ছোট ছোট স্মলার পাথর 2 to 3, 4 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার পাথর রয়েছে, তাহলে তো পাথর বেরিয়ে যেতে পারে, পাথর চলে যাবে। কিন্তু না, দ্যাট ইজ মোর ডেঞ্জারাস। কিডনি পাথরের ছোট ছোট, কিডনির মধ্যে ছোট ছোট পাথর হলে বেরিয়ে যেতে পারে। দ্যাট ইজ এ প্রেশার অফ দ্য ফ্লুইড, pressure of the urine, pressure of the liquid, and according to law of gravitation of the law of Newton, তরল পদার্থ নিচের দিকে চাপ দিচ্ছে, তাই কিডনির পাথর বেরোতে পারে। এটা নিচের দিকে চাপ দিচ্ছে না, এটা আপওয়ার্ডস এন্ড সুপিরিয়রলি উপরের দিকে যাচ্ছে, এবং গলব্লাডার ওই রকম পাম্প করছে না যে পাথরকে ঠেলে ওখান থেকে বের করে দিল। তর্কের খাতিরে ভাবলাম দিল, পাথর গেল। ওই পাথরের সাইজটা এরকম আছে, কাঁটায় কাঁটায় কমন বাইল ডাক্টের মধ্যে আটকে গেল। না এদিকে যেতে পারছে, না এদিকে আসতে পারছে। ওই কমন বাইল ডাক ওইখানে গিয়ে আটকে গেল। ওই কমন বাইল ডাক্টের মধ্যে গিয়ে ওই পাথরটা যদি আটকে যায়, এইখানে এসে সাপোজ পাথরটা বেরোচ্ছিল, সাপোজ পাথরটা এখান থেকে চড়ছিল, আর এই তো কিডনিতে কি হয়, কিডনিতে তো কনস্ট্যান্ট প্রেশার, প্রস্রাব তৈরি হচ্ছে, ফিল্ট্রেশন হচ্ছে আর বেরিয়ে আসছে। এখানে তো তা হবে না, এখানে যাচ্ছে তো অল্প 2-4 ফোঁটা করে যাচ্ছে। যখন মাংস ফ্যাটি জিনিস বেশি খাচ্ছ তখন গলব্লাডারের উপরে চাপ বেশি পড়ছে, তখন একটু পাইপ বেশি বেরোচ্ছে। কিন্তু কোনো কারণে এসে এইখানে যদি আটকে গেল, এইভাবে টোটাল আটকে গেল, ইট ইজ কল্ড অবস্ট্রাকশন অফ দ্য কমন বাইল ডাক্ট। ইট ইজ কল্ড অবস্ট্রাকশন অফ দ্য কমন বাইল ডাক্ট। তাহলে কি হচ্ছে, এই যে বাইল, এই বাইল যে যেতে চাইছিল খাবার হজম করার জন্য ডিওডিনামে, এই বাইল ক্যান নট গো। তাহলে বাইল কি হবে? বাইল ফেরত আসবে, এখান দিয়ে গলব্লাডারে আর জায়গা নেই ভর্তি, এখান থেকে আবার লিভারে চলে যাবে। আবার লিভার তো নিজে তৈরি করছে বাইল, তাহলে আবার এক্সট্রা বাইল ফেরত আসছে। সে বাইল কি করবে? আমার তো রোজ তৈরি করা কাজ, আমি তো রোজ তৈরি করে যাচ্ছি। যাকে তৈরি করে পাঠিয়ে দিয়েছিলাম, যাকে আনলোড করে দিয়েছিলাম, সে আবার এসে আমাকে লোড করছে। কি হবে? লিভার কোথায় রাখবে? লিভার সেন্ড টু দ্য ব্লাড অ্যাগেইন, লিভার ব্লাডের মধ্যে পাঠিয়ে দিল, and that causes jaundice, and this jaundice is known as obstructive jaundice. তাহলে কি হয়? এই যে ছোট পাথরে অনেক সময় ভাবো যে বোধহয় বেরিয়ে যাবে, ছোট পাথরে অবস্ট্রাকটিভ জন্ডিস তৈরি করতে পারে। So jaundice are 3 types: hepatocellular jaundice,
লিভার সেলসগুলো খারাপ হয়ে গেছে। এই লিভার সেলস যখন খারাপ হয়ে গেছে, কোষগুলো যখন খারাপ হয়ে গেছে, লিভার সেলস অসম্ভব মদ্যপান করে, তাকে বলি আমরা অ্যালকোহলিক লিভার ডিজিজ। আবার মদ্যপান না করেও হতে পারে জেনেটিক কারণে বা অন্য কারণে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার ইজ দ্য প্রায়োর স্টেজ অফ লিভার সিরোসিস। তো তার থেকে হতে পারে দিস ইজ কল্ড, এই যখন খারাপ হয়ে গেছে তখন কি হচ্ছে, বাইল পাঠাতে পারছে না, বাইল ব্লাডে চলে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড হেপাটোসেলুলার জন্ডিস। দ্যাট ইজ কল্ড হেপাটোসেলুলার জন্ডিস। হেপাটিক সেলস আর ডিস্টার্ব। হেপাটিক কোষ, লিভারের কোষ কাজ করতে পারছে না, ইনঅ্যাক্টিভ, ইনএমিটেড। তাহলে আবার বাইলটা ব্লাডে ফেরত যাচ্ছে। দ্যাট ইজ কল্ড হেপাটোসেলুলার জন্ডিস। যখন লিভার কাজ করছিল, লিভার গলব্লাডারে পাঠিয়েছিল, গলব্লাডার থেকে যাচ্ছিল, কমন বাইল ডাকতে আটকে গেছে। কমন বাইল ডাকতে পাথরের জন্য আটকে গেছে, পাথরের জন্য আটকে গেছে। শুধু পাথর নয়, এখানে পাথর নেই, পাথর নেই, কমন বাইল ডাক ঠিক আছে, পিত্ত যাচ্ছিল, কিন্তু এইখানে টিউমার হয়ে গেছে, এখানে ক্যান্সার হয়েছে, এইখানে বড় গ্রোথ হয়ে গেছে, এখানে আটকে যেতে পারে। একই ব্যাপার, the bile enters into the liver once again, and that causes the backflow of the bile into the blood stream, in the blood flow, and which causes the obstruction. যেমন পালমোনারি ইডিমা হয় লাংসে, হার্টের কারণে। হার্ট মনে আছে, the right atrium and the right ventricle, left atrium and the left ventricle. The right atrium receives the impure blood, I mean the deoxygenated blood, from the superior vena cava and from the inferior vena cava. Then the right atrium pumps and blood enters into the right ventricle, and from the right ventricle there is a big tank which is known as the pulmonary tank. ওই পালমোনারি ট্যাঙ্ক মনে আছে, ওই পালমোনারি ট্যাঙ্ক হার্টের উপরে গিয়ে দুই দিকে দুটো চারটে ভাগে ভাগ হয়ে গেল, enters into the lungs, লাংসের ভিতরে ঢুকে গেল। And here it gives purified, the blood is purified now, it gives off CO2 and takes off O2, carbon dioxide ছেড়ে দিল এবং অক্সিজেন, and detoxinated blood enters into the left atrium, and from the left atrium the blood enters into the left ventricle through the left atrioventricular orifice, which is guarded by the valve which is known as a mitral valve or bicuspid valve. এবং লেফট ভেন্ট্রিকল থেকে যখন অ্যাওর্টায় যাবে, অ্যাসেন্ডিং অ্যাওর্টা যেতে পারছে না, অ্যাওর্টিক স্টেনোসিস। তাহলে ব্লাডটা কি হচ্ছে, ওইটা আমি যেমন এখানে বাইলটা ব্যাকফ্লো হচ্ছিল সেই প্রসঙ্গ উঠে গেল বলে আমি দেখাচ্ছি যে পালমোনারি ইডিমা কি করে তৈরি হয় হার্টের গন্ডগোল হলে, সেটা দেখাচ্ছে। তাহলে কি বলেছিলাম, হার্ট কনসিস্ট অফ 4 চেম্বার্স, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল। রাইট অ্যাট্রিয়াম উপর থেকে রক্ত আসছে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে, নিচের থেকে রক্ত যাচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে। দি ব্লাড এন্টার্স ফ্রম দ্য রাইট অ্যাট্রিয়াম টু দ্য রাইট ভেন্ট্রিকেল থ্রু দি ওরিফিস নোন অ্যাজ রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ওরিফিস হুইচ ইজ গার্ডেড বাই এ ভালভ, তিনটে পাল্লা আছে, সো ট্রাইকাসপিড ভালভ। ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকেল দ্য বিগ আর্টারি অ্যারাইজেস, পালমোনারি ট্যাঙ্ক, and এটা গিয়ে দুই দিকে ভাগ হয়ে গেল। To then this pulmonary artery enters into the two lungs, লাংসের ভিতরে গিয়ে ব্লাড পিউরিফাইড হয়ে গেল। এই পিউরিফাইড ব্লাড এসে আসছে লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল, আর লেফট ভেন্ট্রিকেল থেকে উঠছে আর্টারি অ্যাসেন্ডিং আউটা। কিন্তু এইখানে ওটার মুখে ন্যারো হয়ে গেছে, এখানে গন্ডগোল হয়ে গেছে ওই ডিওডেনামের মতন। সো অ্যাওর্টিক স্টেনোসিস। তাহলে কি হচ্ছে, এই ব্লাড আবার ব্যাক করবে লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়ামে ব্যাক করলে ব্লাড আবার ব্যাক করবে লাংসের মধ্যে, অ্যান্ড দ্যাট কজেস দ্য পালমোনারি ইডিমা। So backflow of the blood from heart to lungs, pulmonary edema, and backflow of the bile from liver to blood, obstructive jaundice. Now, hemolytic jaundice is another thing. তাহলে আমরা জেনারেল প্যাথোলজিতে এগুলো পড়ব। জেনারেল প্যাথোলজিতে আমরা আরও আছে ইডিমা আমরা পড়ব। জেনারেল প্যাথোলজি, ইডিমা, জন্ডিস, ইডিমা। এগুলো আমাদের জেনারেলিটি আছে। আমরা জানি ইডিমা আমরা ওষুধ দিচ্ছি, ইডিমা
digitalis, অ্যাপোসায়ানাম, ক্যানাবেনাম, লিডাম্পেল, ক্রাটিগাস, নানান রকম ওষুধ আমরা দিয়ে চলেছি ইডিমা। হোয়াট ইজ ইডিমা? লেখো একজন, যে কোনো লেখো, ইডিমা কি? Edema means a condition characterized by excessive watery fluid, তরল ফ্লুইড, জল, পানি জমে যাচ্ছে in the tissues of the body. That is edema. তাহলে ইডিমা জানবো, ইডিমা দুই রকম হয়, সলিড ইডিমা অ্যান্ড লিকুইড ইডিমা। এগুলো জেনারেল প্যাথোলজির একটা টার্ম। এরপরে আছে থ্রম্বোসিস, এরপরে আছে থ্রম্বোসিস। এইগুলো সব হার্ট অ্যাটাক করে লোকে মরে যায় ডিউ টু থ্রম্বোসিস, সো ফরমেশন অফ থ্রম্বাস। তাহলে এইগুলো হচ্ছে জেনারেল প্যাথোলজি। সো হোয়াট আর দ্য পার্টস অফ দ্য প্যাথোলজি? দিস ইজ কল্ড জেনারেল প্যাথোলজি। দিস ইজ কল্ড জেনারেল প্যাথোলজি। আমাদের 10টায় শেষ করে দেওয়ার কথা ছিল, 11টা 10টা থেকে আমরা অন্য সাবজেক্ট পড়াবো। প্যাথোলজি আমার টাচ করার কথা ছিল, তাহলে আমি এইটুকু টাচ করতে গিয়ে সময় চলে গেল। একে বলে আমাদের জেনারেল প্যাথোলজি। এরপরে আছে আমাদের ব্যাকটেরিওলজি, এরপরে থাকে আমাদের ব্যাকটেরিওলজি, যেখানে ব্যাকটেরিয়া থাকে। প্যাথোলজির থার্ড ব্রাঞ্চ হচ্ছে প্যারাসাইটোলজি, পরগাছা, যারা শরীরের মধ্যে ম্যালেরিয়া, কৃমি, যারা বাসা বেঁধে বেঁধে খায়, তাদেরকে বলা হয় প্যারাসাইটস। তার উপরে একটা সাবজেক্ট আছে প্যাথোলজির পার্ট, দ্যাট ইজ প্যারাসাইটোলজি, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিওলজি, and this is called general pathology. তিনটে পেলাম। আরেকটা হচ্ছে মেডিকেল মাইকোলজি, ফাঙ্গাস ইনফেকশন, ক্যান্ডিডা অ্যালবিকান্স, মুখের ভিতরে যেটা হয়, প্র্যাকটিস মেডিসিনে পড়িয়েছিলাম। সো ফাঙ্গাস ইনফেকশন, পিটিরিয়াসিস, ভার্টিকোলিস। এবং ক্লিনিক্যাল প্যাথোলজি, সব রকম পরীক্ষা নিরীক্ষা, এক্সামিনেশন অফ দ্য ব্লাড, এক্সামিনেশন অফ দ্য ইউরিন, এক্সামিনেশন অফ দ্য স্টুল, স্টেনিং, ইনস্ট্রুমেন্টস, স্লাইডস। That is clinical. So 5 parts are within the pathology: general pathology, bacteriology, parasitology, clinical pathology, and mycology are the parts of the pathology. এগুলো আমরা one by one আলোচনা করব। ব্যাকটেরিওলজি আমরা পড়ব। What is the types of bacteria? Staphylococcus aureus, Streptococcus, Pneumococcus, Meningococcus, Diplococcus, Corynebacterium diphtheria, ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, অনেক রকম ব্যাকটেরিয়া আছে। এগুলো আমরা আস্তে আস্তে জানবো। সিজেলা গ্রুপ অফ ব্যাসিলাস, যেগুলো 1897 সালে নেতাজির জন্ম যে সালে, সেই 1897 সালে কায়োসি সিগা আবিষ্কার করেছিল, তার নামে হয়েছে সিগেলা ব্যাসিলাস। আমরা পড়বো ভিব্রিও। ভিব্রিও এক ধরনের ব্যাসিলাস, যারা জলের মধ্যে থাকে, পানির মধ্যে থাকে, ছোট্ট ছোট্ট মাইক্রোস্কোপিক, আলট্রা মাইক্রোস্কোপিক, যারা কলেরা তৈরি করতে পারে, যারা নানান রকম গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজঅর্ডার করতে পারে। এগুলো সব পার্টস অফ দ্য ব্যাকটেরিয়া। এই ভিব্রিওগুলো সিলিন্ড্রিক্যাল দেখতে। আমরা পড়বো ব্যাকটেরিয়া, ইউনিসেলুলার অর্গান, ছোট্ট একটা সেল, একটা কোষ নিয়ে তারা বেঁচে আছে, তাদের কোনো নিউক্লিয়াস নেই, তাদের বলে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া যখন আরও বেশি মাইক্রোস্কোপিক, তাদের বলে ব্যাসিলাস, যারা রড শেপ দেখতে। তা আমরা এগুলো পড়বো ব্যাকটেরিওলজির মধ্যে। আমরা পড়বো প্যারাসাইটোলজি। প্যারাসাইটোলজি কি? সোজা বাংলায়, আমার বাড়িতে এসে বসে আছে, দিনের পর দিন খাচ্ছে যাচ্ছে, শালা ওঠার কোনো নাম নেই। আমার শ্যালক হতে পারে, আমার আত্মীয় হতে পারে, জামাই গিয়ে শ্বশুর বাড়িতে পড়ে আছে, শালা প্যারাসাইট হয়ে বসে আছে, অন্যের ঘাড়ে চেপে বসে তার রক্ত শোষণ করবে। সো অ্যান অর্গানিজম দ্যাট লিভস and takes benefit from the host, takes benefit deriving nutrients, other expenses, cutting from the pockets of others, অন্য লোকের পকেটে মেরে খাবে।